হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করে জিকে জিএস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং জিডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অশোকের ফরম্যানে মোট কতগুলো শিলালেখ রয়েছে বা মোট কতগুলো শিলালেখ নিয়ে গঠিত? দেখো, চারটে অপশন রয়েছে। অপশন এ 25, অপশন বি 36, অপশন সি 33, নাকি অপশন ডি 34। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু জিডি পরীক্ষাতে প্রচুরবার এসেছে, এইবারও তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অশোকের ফরম্যানে মোট 33টি শিলালেখ রয়েছে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষে উপস্থিত কোনো কোষের অঙ্গাণুবিহীন সাইটোসেলের তরল অংশকে কী বলা হয়? দেখো, বিজ্ঞান থেকে এই প্রশ্নটি কিন্তু জিডি পরীক্ষাতে প্রচুরবার এসেছে লাস্ট 2-3 বছর ধরে, এবং সেন্ট্রালের আরও বিভিন্ন পরীক্ষা যেমন রেলের এনটিপিসি, রেল গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তো সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হাইলোপ্লাজম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন। পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে প্রবর্তিত রোলিং প্ল্যানের মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? তো দেখো, রোলিং প্ল্যানের মূল উদ্দেশ্যগুলি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা এবং নীতি সমন্বয়ের দিকে মনোনিবেশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে, এবং এই সাজেশনে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে যেমন জিকে জিএস, ইংরেজি, গণিত, রিজনিং প্রত্যেকটি বিষয়ের ক্লাস নোট, অধ্যায়ভিত্তিক সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, ফুল মক টেস্ট। ওকে, মাত্র 299 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পরীক্ষাতে গতবারের মতো এবারও 80 থেকে 90% প্রশ্ন হুবহু এই সাজেশন ব্যাচ থেকে কমন পেয়ে যাবে। ওকে, তো তোমরা যারা সংগ্রহ করতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। অথবা তোমরা যারা রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 9 এপ্রিল থেকে একটি ব্যাচ শুরু হয়েছে, আরআরবি বন্দে ভারত ব্যাচ 2026, রেল গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল, টিসিএসের আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে। মাত্র 399 টাকা কোর্স ফি রয়েছে। এখানেও তোমরা পেয়ে যাবে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, রিজনিং এবং বিজ্ঞানের কিন্তু আলাদা স্পেশাল ক্লাস। ওকে, তো তোমাদের যাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন। নিচের কোন নৃত্যশৈলীতে আঙ্গিক, আহার্য, বাচিক, সাত্ত্বিক অভিনয়ের এই 4টি প্রকারের সঙ্গে নৃত্য ও নাট্য এগুলো যথাযথভাবে মিলিত হয়েছে? দেখো, 4টে অপশন রয়েছে, 4টি নাচের নাম রয়েছে, ভরতনাট্যম, মণিপুরী, কত্থক না কথাগুলি। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। ওকে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু 2026 জিডি পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এগুলো কথাকলি নাচের সাথে যুক্ত। ওকে, তো এই কথাকলি এটি কোন অঞ্চলের একটি লোকনৃত্য? এটি হচ্ছে কেরলের একটি লোকনৃত্য। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। কোন দেশে সুভাষচন্দ্র বসু দ্বারা আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এগুলো পুনর্গঠিত হয়েছিল? জার্মানি, সিঙ্গাপুর, জাপান নাকি বর্মা? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি কিন্তু আবার পুনরায় গঠন হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। তো এরপরে দেখো নেক্সট একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই প্রশ্ন সংক্রান্ত। দেখো, 1943-তে 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্বে সুভাষচন্দ্র বসুর হাতে কিন্তু তুলে দেন। ওকে, এরপর 5 জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এটি পুনর্গঠন করেন। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি আসে পরীক্ষাতে, যে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি কে গঠন করেছিল,
দেখো গঠনটা কিন্তু করেছিল রাসবিহারী বসু, কিন্তু এটা নেতৃত্ব পরে দিয়েছিল কে, সেটা কিন্তু হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এই তথ্যগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? দেখো ভারতবর্ষের যে লাস্ট জনগণনা হলো, তো সেই 2011 সালের আদমশুমারি অনুসারে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার ঘনত্ব কত ছিল প্রতি বর্গ কিলোমিটারে? সঠিক উত্তর হয়ে যাবে 382 জন। ওকে, গড়ে সারা ভারতবর্ষে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন করে কিন্তু জনঘনত্ব ছিল। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে 2011 আদমশুমারি, তো 2011 আদমশুমারি অনুসারে দেখো সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা, সেটা কিন্তু হয়ে যাবে বিহার। প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে যে লাস্ট 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। ওকে, প্রায় 1106 জন করে। আর সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ওকে, এবং লিঙ্গ অনুপাত কী ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী? সেটা ছিল প্রতি 1000 জন পুরুষের বিপরীতে 940 জন করে মহিলা। ওকে, তো এই তথ্যগুলো তোমরা কিন্তু মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে, তোমাদের জিডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারত সরকার কত সালে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এটি চালু করেছিল? দেখো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি চালু হয়েছিল 2008 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করার কথা বলা হয়েছে? অর্থাৎ যে যার ধর্ম কিন্তু পালন করতে পারবে। ওকে, কোনো কিন্তু বাধা নেই। তো এটি আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর কী হবে? অনুচ্ছেদ 28, অনুচ্ছেদ 27, অনুচ্ছেদ 25 নাকি অনুচ্ছেদ 26? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে ধর্ম পালনের স্বীকৃতি এটি দেওয়া হয়েছে অনুচ্ছেদ 25-এ। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আলোচনা, যেমন দেখো অনুচ্ছেদ 26-এ কী আলোচনা করা হয়েছে? তো এক্ষেত্রে ধর্মীয় বিষয়াদি পরিচালনার স্বাধীনতা আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 27-এ কোনো নির্দিষ্ট ধর্মের উন্নতির জন্য কর প্রদানে বাধ্য না করার নিশ্চয়তা। এবং অনুচ্ছেদ 28-এ কী বর্ণিত আছে? দেখো অনুচ্ছেদ 28-এ বর্ণিত আছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা উপাসনায় উপস্থিত হওয়া স্বাধীন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, উজাভার থিরুনাল এটি কোন রাজ্যে পালিত একটি কৃষকদের উৎসব? তো দেখো কৃষকদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, তার নাম কি? উজাভার থিরুনাল। তো এটি কোন রাজ্যে পালন করা হয়? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু নাকি কেরালা? তো দেখবে তোমাদের জিডি পরীক্ষায় কিন্তু রিসেন্ট 2-3 বছরে এই টাইপের প্রশ্নগুলো আসছে এবং এগুলো কিন্তু প্রচুরবার রিপিট হচ্ছে পরীক্ষাতে। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, যে উজাভার থিরুনাল এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতীয় ফেডারেল কাঠামোর কোন সূচিতে সেই সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে যার ওপর কেন্দ্র এবং রাজ্য উভয় আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তর কী হবে? সংঘসূচি, সমবর্তী সূচি, অবশিষ্ট সূচি নাকি রাজ্য সূচি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমবর্তী সূচি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই সম্পর্কিত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, বাকি 3টে দেখো সংঘসূচি কী, অবশিষ্ট সূচি কী, সমবর্তী সূচি কী। তো দেখো সংঘসূচি হলো অর্থাৎ ইউনিয়ন লিস্ট, কেবল এগুলো কিন্তু কেন্দ্র সরকার আইন তৈরি করতে পারে, যেমন প্রতিরক্ষা এবং রেল। ওকে, তো এগুলো কিন্তু সংঘসূচির উদাহরণ। নেক্সট দেখো রাজ্যসূচি বা স্টেট লিস্ট, রাজ্য কী কী জারি করতে পারে? কেবল রাজ্য সরকার আইন তৈরি করতে পারে, যেমন হচ্ছে পুলিশ, জনস্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে। আর সমবর্তীটা কি? কেন্দ্র এবং রাজ্য উভয় কিন্তু আইন তৈরি করতে পারে, যেমন শিক্ষার ক্ষেত্রে, বনের ক্ষেত্রে, ওকে, বিবাহের ক্ষেত্রে। তবে বিরোধ হলে কিন্তু কেন্দ্রের যে আইন সেটাই কিন্তু প্রাধান্য পায়। তো এই হলো 3 প্রকার সূচি, সংঘসূচি, রাজ্যসূচি এবং সমবর্তী সূচি। ওকে, নেক্সট দেখো 11,
1966 থেকে 1969 সাল পর্যন্ত পরিকল্পনার যে বিরতি বা প্ল্যান যে হলিডে ছিল এর মূল কারণ কী? তো এইখান থেকে দেখো দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন হলো প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতির সময়কাল কোন সময়কালকে বলা হয়? সেটা হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত, এই 3 বছর। ওকে, এবং এটা কেন হয়েছিল দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার কারণে, নাকি অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে, নাকি মুদ্রা সংকোচনের কারণে, নাকি রাজনৈতিক অস্থিরতার কারণে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1966 থেকে 1969 সাল। এই যে পরিকল্পনা বিরতি বা প্ল্যান হলিডে এর মূল কারণ ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ইভেন্টগুলির মধ্যে কোন ইভেন্টটি প্রতিযোগিতামূলক যোগাসন ক্রিয়ার অংশ নয়? এই চারটির মধ্যে দেখো কোনটি প্রতিযোগিতামূলক যোগাসন ক্রিয়ার অংশ নয়? যেমন দেখো আর্টিস্টিক যোগাসন বা পেয়ার, এগুলো কিন্তু যোগাসনের অংশ। তারপরে দেখো ট্র্যাডিশনাল যোগাসন, এটিও অংশ। তারপরে দেখো আর্টিস্টিক যোগাসন সিঙ্গেল, যেটা সেটাও অংশ। তাহলে রিদমিক যোগাসন যেটা সিঙ্গেল, সেটা কিন্তু অংশ নয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো রিদমিক যোগাসনটা কি? এটি মূলত একটি পেয়ার বা জোড়াভিত্তিক ইভেন্ট হিসেবে স্বীকৃত, যেখানে সঙ্গীতের তালে তালে দুজন প্রতিযোগী একসাথে কিন্তু যোগা প্রদর্শন করে। ওকে, এটি কিন্তু কোনো প্রতিযোগিতামূলক যোগাসন ক্রিয়ার অংশ নয়, এটা জাস্ট একটা অনুষ্ঠান। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, আবার ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1973 সালের বিশ্বব্যাপী তেল সংকট যেটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রভাব ফেলেছিল, সেটি কী প্রভাব ফেলেছিল? তো দেখো 1973 সালের বিশ্বব্যাপী যে তেল সংকট, সেই তেল সংকটে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রভাব ফেলেছিল, সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এর ফলে অর্থনৈতিক বিঘ্ন এবং অর্থনৈতিক পূর্ণ অগ্রাধিকার ঘটেছিল। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, 1947 সালে অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়, 31শে ডিসেম্বর গণপরিষদে কতজন সদস্য ছিল? 334, 195, 200 নাকি 299? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কারণ তখন দেখো সংবিধান তৈরি হচ্ছিল। তো সেই সময় গণপরিষদে মোট সদস্য সংখ্যা ছিল, সঠিক উত্তর হয়ে যাবে 299 জন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে 299 সদস্যের মধ্যে 229 জন এগুলো কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নেওয়া হয়েছিল, আর বাকি 70 জন সদস্য তারা ছিলেন দেশীয় রাজ্যগুলো থেকে। ওকে, নেক্সট দেখো 15 আরেকটি গুরুত্বপূর্ণ সংবিধান থেকে প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে দেশের যে কোনো হাইকোর্ট কর্তৃক আজ্ঞাদেশ বা রিট জারি করার অনুমোদন দেয়? অনুচ্ছেদ 226, অনুচ্ছেদ 246, অনুচ্ছেদ 254 নাকি অনুচ্ছেদ 233? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 226। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিটগুলো জারি করতে পারে, এবং এই যে 32 নম্বর ধারা, এটাই কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। এই 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। ওকে, তো দেখো রিটের কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ রিট, যেমন এটাকে বলা হয় হেবিয়াস কার্পাস। ওকে, ম্যান্ডামাস, তো অধিকার পিচ্ছা। ওকে, তো এগুলো কিন্তু বিভিন্ন রিট হয়, তো এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 16, আমাদের ভারতবর্ষের যে বিসিসিআই এর প্রথম সভাপতি কে ছিল? আমাদের ভারতবর্ষের যে ক্রিকেট বোর্ড বিসিসিআই, তো এর প্রথম সভাপতি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর.ই. গ্র্যান্ট গ্রোভান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি তোমাদের কিন্তু সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা যেমন রেল, জিডি, প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, এবং অনেকবার কিন্তু এই প্রশ্নটি রিপিট হয়েছে। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে বিসিসিআই এর প্রথম সভাপতি হলেন আর.ই. গ্র্যান্ট গ্রোভান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো বিসিসিআইয়ের প্রথম সম্পাদক কে ছিল, এখানে দেওয়া আছে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, প্রতিষ্ঠা কবে হয়েছিল, তো এগুলো দেখে রাখবে একবার এক ঝলক। তো এরপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাণিজ্য প্রসঙ্গে পাইকারি বিক্রেতা কাকে বলা হয় বা কে?
দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? একজন ব্যক্তি যিনি পণ্য পরিবহন করেন, নাকি একজন ব্যক্তি যিনি প্রচুর পরিমাণে ক্রয় এবং বিক্রি করেন, নাকি একজন ব্যক্তি যিনি পণ্য উৎপাদন শুধুমাত্র করেন, নাকি একজন ব্যক্তি যিনি অল্প পরিমাণে ক্রয় এবং বিক্রয় করেন। তাহলে ইকোনমিক্সের ভাষায় পাইকারি বিক্রেতা কাকে বলা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে একজন ব্যক্তি যিনি প্রচুর পরিমাণে ক্রয় এবং বিক্রি করেন, যার প্রচুর টার্নওভার থাকে, ওকে, তাকে বলা হয় পাইকারি বিক্রেতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, অশোকের শিলালেখগুলিতে মূলত কোন ভাষা ও লিপি ব্যবহৃত হয়েছিল? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পালি এবং খরষ্টি, প্রাকৃত এবং ব্রাহ্মী, গ্রিক ও ল্যাটিন, নাকি সংস্কৃত ও দেবনাগরী। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোকের শিলালেখগুলিতে মূলত প্রাকৃত এবং ব্রাহ্মী এই ভাষা এবং লিপিগুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল, ওকে, যেটি জেমস প্রিন্সেপ তিনি কিন্তু আবিষ্কার করেন বা তিনি কিন্তু পাঠোদ্ধার করেন 1837 সালে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, জাতীয় পরিসংখ্যান অফিস NSO এর সমীক্ষায় 77তম রাউন্ড অনুযায়ী ভারতের প্রতিটি কৃষক পরিবারের গড় মাসিক আয় কত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 10,218 আউন্স, ওকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো NSO এর রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতে প্রত্যেকটি কৃষকদের যে গড় মাসিক আয় সেটা হচ্ছে 10,218। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁতারু শ্রীহরি নটরাজ তিনি ভারতের কোন রাজ্যের বাসিন্দা? দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে রিসেন্ট আসছে তোমাদের জিডি পরীক্ষাগুলোতে, যে কোন খেলোয়াড় তিনি কোন রাজ্যের বাসিন্দা। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাঁতারু শ্রীহরি নটরাজ। সাঁতারু শ্রীহরি নটরাজ তিনি হলেন কর্ণাটকের বাসিন্দা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, দলিতদের অধিকার প্রচারের জন্য ডক্টর BR আম্বেদকর কোন সংগঠনটি গঠন করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সমাজসেবা লীগ, বহিষ্কৃত হিতকারিণী সভা, ডিপ্রেসড ক্লাস মিশন, নাকি হরিজন সেবক সংঘ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর BR আম্বেদকর তিনি হলেন বহিষ্কৃত হিতকারিণী সভা এই সংগঠন তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি বোম্বেতে 1928 সালে এটি কিন্তু প্রতিষ্ঠা করেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ IPL-এ কাকে অরেঞ্জ কাপ দেওয়া হয়? দেখো এখানে দুটো ক্যাপ হয় বা দুটো টুপি হয়, একটা হচ্ছে অরেঞ্জ ক্যাপ, একটা হচ্ছে পার্পেল ক্যাপ। তো দেখো অরেঞ্জ ক্যাপ এটি দেওয়া হয় যে সর্বোচ্চ রান করেছে, লিগে যে সর্বোচ্চ রান করেছে তাকে কিন্তু এই অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। আর পার্পেল ক্যাপ কাদের দেওয়া হয়? যারা সবথেকে বেশি টুর্নামেন্টে উইকেট নিয়েছে, সারা টুর্নামেন্ট জুড়ে যারা সবথেকে বেশি উইকেট নিয়েছে তাদেরকে দেওয়া হয় পার্পেল ক্যাপ, ওকে। আর অরেঞ্জ ক্যাপটা দেওয়া হয় যারা সবথেকে বেশি রান করেছে। তো এই দুটো বিষয় তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদি একটি মাছ একটি চিংড়ি খেয়ে ফেলে তাহলে শক্তি কিভাবে পরিবর্তন হয়? গৌণ খাদক থেকে প্রাথমিক খাদক, নাকি প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, নাকি উৎপাদক থেকে বিয়োজক, নাকি গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের পর কোন বিপ্লব ঘটেছিল ফল ও সবজির উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে? সঠিক উত্তর কী হবে? হলুদ বিপ্লব, শ্বেত বিপ্লব, স্বর্ণ বিপ্লব, নাকি নীল বিপ্লব? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতে সবুজ বিপ্লবের পর স্বর্ণ বিপ্লব ঘটেছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো স্বর্ণ বিপ্লবের জনক কাকে বলা হয়? স্বর্ণ বিপ্লবের জনক বলা হয় নিরুপাক তুতাজকে, ওকে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন নীল বিপ্লব কিসের সাথে যুক্ত,
শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, এগুলো দেখে রাখবে। হলুদ বিপ্লব, ওকে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা কিন্তু এক ঝলক দেখে রাখবে। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, রুক্মিণী দেবী তিনি কোন নাচের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুর বার পরীক্ষাতে এসেছে। তোমাদের জিডি পরীক্ষা বলো বা তোমাদের সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা বলো, রেল এনটিপিসি, রেল গ্রুপ ডি, তো এই প্রশ্নটি কিন্তু প্রচুর বার পরীক্ষাতে এসেছে লাস্ট 2-3 বছর ধরে। তো দেখো রুক্মিণী দেবী তিনি সঠিক উত্তর হয়ে যাবে ভরতনাট্যম একজন শিল্পী, তিনি ভরতনাট্যম এই নাচের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো এরপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, RGNIYD অর্থাৎ রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, তো এটি যখন প্রস্তাব হয়েছিল তখন এটির স্ট্যাটাস কী ছিল? সঠিক উত্তর কী হবে? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ড্রিমড ন্যাশনাল ইউথ ইউনিভার্সিটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, নিম্নলিখিত কোনটি 4টি কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত একটি সরল চেইন অ্যালকেন যা সাধারণত জ্বালানি এবং অ্যারোসেল প্রোপেল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিউটেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে বিউটেন গ্যাস, এই বিউটেন গ্যাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো এটি ব্যবহার করা হয় কোন কাজে ব্যবহার করা হয়, এটি রান্নার গ্যাস যেমন এলপিজি, তারপরে লাইটার ফুয়েল এবং অ্যারোসেল এগুলো তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। এর বৈশিষ্ট্য কি? এটি বর্ণহীন, গন্ধহীন এবং অত্যন্ত দাহ্য একটি গ্যাস, ওকে। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন, যে বাংলার সংস্কার আন্দোলন তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠা কে ছিলেন? তো দেখো তত্ত্ববোধিনী সভা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তত্ত্ববোধিনী সভা এটি প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে, একটি সুষম বা ভারসাম্যপূর্ণ বাজেট বলতে নিচের কোন পরিস্থিতিকে বোঝায়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সরকারি আয় এবং সরকারি ব্যয়ের যে সমান, সেই পরিস্থিতি থেকে কিন্তু একটি ভারসাম্যপূর্ণ বাজেট বলা হয় বা বোঝায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি তোমাদের জিকে জিএস প্রশ্ন উত্তর। আর তোমাদের যেটা প্রথমেই বললাম, দেখো অলরেডি তোমাদের এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরবি একাডেমি তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে, ওকে। তো তোমরা যদি এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও মাত্র 299 টাকার বিনিময়ে, এটি হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের প্রত্যেকটি বিষয় যেমন জিকে জিএস, ইংরেজি, গণিত, রিজনিং, প্রত্যেকটি বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, ফুল মক টেস্ট এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর দেখো তোমাদের যাদের রেলের গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করা আছে, তোমাদের রেলের ব্যাচ কিন্তু অলরেডি একটা লেটেস্ট ব্যাচ শুরু হয়েছে 9 এপ্রিল থেকে, বন্দে ভারত ব্যাচ। টিসিএসের আধুনিক প্যাটার্ন এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে। জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, রিজনিং, বিজ্ঞান, এই প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো।